পড়াশোনার রেওয়াজ খুব ভালো ছিল, আমাদের টিচাররাও খুব ভালো ছিলেন। আবার সাথে সাথে কলেজ ক্রিকেট টিমেও খেলেছি। ক্রিকেট কলেজের হয়ে ক্রিকেট, ফুটবল সবই খেলেছি। সিভিল সার্ভিসে জয়েন করার ইচ্ছা আমার প্রায় স্কুল থেকেই ছিল, 8-9 থেকেই বলা যেতে পারে, বা একটু তার আগে থেকেও। আর অন্যান্য পরীক্ষা সেই সময় হতো ব্যাংকের প্রবেশনারি অফিসে। তো কখনোই আমার ইচ্ছে হয়নি যে সেই সব জায়গাতে হয়ে যায়। হয়ে গেলে হয়তো তাহলে আর সিভিল সার্ভিসটা দেওয়া হতো না, বা ওই চাকরিতে চলে যেতাম, সেই জন্য ওগুলো অ্যাভয়েড করতাম। ওই ট্রেনিং না করলে এই কনফিডেন্স অফ ফেসিং আ মব অফ লেটস সে 5,000 পিপল, এই জিনিসগুলো কিন্তু আসতো না। তো লালবাজার তে আমি যেটা বললাম, ডিসি লেভেলে, জয়েন্ট সিপি লেভেলে, তারপরে অ্যাডিশনাল সিপি লেভেলে, স্পেশাল সিপি লেভেলে আমি কাজ যেরকম করেছি, আবার কমিশনার হিসেবেও কাজ করেছি। এবং এটা ঠিকই, এক এক সময় তো ডেফিনেটলি মনে হতো জানলার বাইরে তাকিয়ে যে এই শহরে বড় বড় হয়ে ওঠা, এবং তারপরে আই এম হেডিং দ্য পুলিশ ফোর্স অফ দ্য সিটি। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড যে তুমি এরকম একটা প্রোগ্রাম করছো টু ইন্সপায়ার সিভিল সার্ভেন্টস যারা হতে চায়, তো তাদের জন্য। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ আর ডুইং ইট। নমস্কার, আমি রাকেশ। আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে এই চ্যানেলে তাদেরকে নিয়ে আসা যারা নিজেদের পরিসরে সফল এবং প্রতিষ্ঠিত, যাতে আপনারা তাদের ওঠাপড়া থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। কিন্তু সেই সকল মানুষকে আনতে গেলে এই চ্যানেলকে আরও বড় হতে হবে, এবং সেটা আপনাদের দ্বারাই সম্ভব। কিন্তু আপনাদের মধ্যে যারা ভিডিও দেখেন তাদের মধ্যে প্রায় 90% মানুষই ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা যত সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো করবেন, তত আমাদের চ্যানেলের রিচ বাড়বে, এবং আমরা তত বড় গেস্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং আপনাদের জীবনে নতুন নতুন ভ্যালু অ্যাড করতে পারবো, যাতে আপনারা নিজেদের জীবনে এগিয়ে যান। নমস্কার, লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, বা এই কলকাতার নগরপাল। একবার নয়, দুইবার কলকাতার সেন্ট জেভিয়ার্স, প্রেসিডেন্সি এবং জেএনইউর প্রাক্তনী। অত্যন্ত মেধাবী একজন মানুষ, যিনি তার দীর্ঘ, স্বচ্ছ, সফল পুলিশ ক্যারিয়ারে কর্তব্য এবং ন্যায়পরায়ণতার জন্য পেয়েছেন বহু পুরস্কার, এবং তার সহকর্মী ও সাধারণ মানুষের কাছে অগাধ সম্মান। আজকের এই পডকাস্টে আমরা তার পুলিশ ক্যারিয়ার তথা সেন্ট্রাল সিভিল সার্ভিস এক্সাম এবং অন্য আরো নানান বিষয় নিয়ে বিশদে আলোচনা করব। তিনি আর কেউ নন, মিস্টার সৌমেন মিত্র, এক্স আইপিএস। ওয়েলকাম স্যার আপনাকে। থ্যাংক ইউ। স্যার, প্রথমেই স্যার যেটা জিজ্ঞেস করবো, স্যার কেমন আছেন? খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? একদম স্যার, ওয়েল অ্যান্ড গুড। স্যার, একদম স্যার শুরু থেকে শুরু করুন। মানে কোথায় স্যার জন্ম, বেড়ে ওঠা, একদম স্যার প্রথম থেকে। আমি কলকাতাতেই আমার জন্ম। কলকাতাতেই সেন্ট জেভিয়ার্স স্কুল, তারপর প্রেসিডেন্সি কলেজ। আমি হিস্ট্রির ছাত্র। তারপর জেএনইউতে এমএ আর এমফিল। আচ্ছা। আর আহ, এইভাবেই আমার এডুকেশন। আর স্যার, মানে তখনকার সময় মানে পড়াশোনার প্রেশার কেমন ছিল? মানে হায়ার সেকেন্ডারি বা তার আগে মাধ্যমিক, এই ব্যাপারগুলো স্যার কেমন ছিল? মানে ছোট থেকেই স্যার কেমন ছিলেন পড়াশোনায়, একটু যদি একটু ডিটেলে বলেন। পড়াশোনায় স্কুলে অ্যাভারেজ বা অ্যাবাভ অ্যাভারেজ ছিলাম হয়তো। আর তারপরে আমাদের তো মাধ্যমিক ছিল, মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, আর তারপরে আহ, এই দুটো সেন্ট জেভিয়ার্স স্কুলে করেছি। উচ্চ মাধ্যমিক সেই সময় আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজে হতো। আর প্রেসিডেন্সি কলেজ, হিস্ট্রি ডিপার্টমেন্টের হিস্ট্রি অনার্স। তারপরে আমি দিল্লি চলে যাই, জেএনইউতে এমএ করি হিস্ট্রিতে, আর আচ্ছা, এমফিল করি হিস্ট্রিতে। পড়াশোনার আচ্ছা, চাপ বলতে আমাদের স্কুলেতে ওভারঅল ডেভেলপমেন্টের ওপর বিশেষ নজর দেওয়া হতো। পড়াশোনার সঙ্গে সঙ্গে
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলো, এইগুলোর উপরে জোর দেওয়া হতো। আমি খুব খেলাধুলো করতাম, স্কুলকে রিপ্রেজেন্ট করেছি, কলেজকে করেছি। তো ওভারঅল আচ্ছা, আমাদের স্কুল জীবন ভালোই কেটেছে। আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা। আর স্যার যখন মানে আপনি ধরুন হিস্ট্রি অনার্স নিলেন, তো কলেজ জীবনের অভিজ্ঞতা যদি একটু বলেন। কারণ তখনকার প্রেসিডেন্সি কেমন ছিল স্যার দিনগুলো? যদি কিছু মনে পড়ে। আমার 1980 থেকে 83 প্রেসিডেন্সি কলেজে আচ্ছা। পড়তাম হুম, এবং সেই সময়তে যারা আমাদের সহপাঠী ছিল তারা যথেষ্ট মেধাবী ছিল। পড়াশোনার রেওয়াজ খুব ভালো ছিল। আমাদের টিচাররাও খুব ভালো ছিলেন এবং আমরা খুব তাদের কাছ থেকে ভালো শিক্ষা পেয়েছি, গাইডেন্স পেয়েছি। আবার সাথে কলেজ ক্রিকেট টিমেও খেলেছি। ক্রিকেট কলেজের হয়ে ক্রিকেট, ফুটবল সবই খেলেছি। তো আচ্ছা। কলেজ স্ট্রিট পাড়া, কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি কলেজ, কফি হাউস সব মিলিয়ে মিশিয়ে একটা খুব ভালো অভিজ্ঞতা ডেফিনেটলি হয়েছে। মানে আপনার কাছে কলকাতাটা একটা ক্যারেক্টার হয়ে উঠেছিল। যে কলকাতায় একদম বর্ন অ্যান্ড ব্রট আপ, দেন দিল্লি। কলকাতাতেই ছোটবেলা থেকে, যেহেতু আমি কলকাতার ছেলে, সুতরাং কলকাতার অলি-গলি, প্রত্যেক জায়গা, পাড়া মোটামুটি চেনাই ছিল। সেইভাবেই গড়ে আচ্ছা, ওঠা। আচ্ছা। স্যার মানে আপনি কি স্যার সিঙ্গেল চাইল্ড ছিলেন? নাকি মানে ভাই বোন বা না, এরকম আমার কিছু আমার আমার দা না, আমার দাদা ছিলেন। আচ্ছা। আমার সাথে দাদা ছিলেন। হ্যাঁ। আর ছোট থেকেই কি মানে পড়াশোনার ব্যাপারে খুব স্ট্রিক্ট একটা পরিবেশ, নাকি ঠিক আছে লিবারাল যথেষ্ট, যে না ঠিক আছে না, পড়াশোনা? সেরকম না। আহ, আমাদের গড়ে ওঠাটা স্কুলেতেও এনকারেজ করা হতো যে পড়াশোনা তো আছেই, তার সঙ্গে সঙ্গে ওভারঅল ডেভেলপমেন্ট, যাতে খেলাধুলোর মাধ্যমে টিম ওয়ার্ক, তারপরে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এইসবের উপরে যথেষ্ট নজর দেওয়া হতো। আর আমরা সেগুলোতে পার্টিসিপেটও করতাম। আচ্ছা। স্পোর্টস আমাদের স্কুলে খুবই এনকারেজ করা হতো। আমরাও বিভিন্ন খেলাধুলো করেছি, স্কুলকে রিপ্রেজেন্ট করেছি বিভিন্ন জায়গাতে। তো এইভাবেই আমাদের বড় হওয়া। তারপর দিল্লিতে গিয়ে আপনি মাস্টার্স করলেন, দেন এমফিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা। তো স্যার তারপরে হঠাৎ করে সিভিল সার্ভিসের দিকে ঝোঁকটা কোথা থেকে এলো? বা সিভিল সার্ভিস এই ব্যাপারটা স্যার কোথা দিয়ে জানতে সিভিল পারলেন? সার্ভিসে সিভিল সার্ভিসে জয়েন করার ইচ্ছা আমার প্রায় স্কুল থেকেই ছিল। হুম, 8-9 থেকেই বলা যেতে পারে, বা একটু তার আগে থেকেও। আহ, দেশের জন্য কাজ করব, দেশের উন্নতি করার চেষ্টা করব। তো সিভিল সার্ভিস এরকম একটা জিনিস যেখানে করা সম্ভব মনে হয়েছিল। সেক্ষেত্রেই আমি আমার সাবজেক্ট হিস্ট্রি চুজ করেছিলাম। সেক্ষেত্রেই সেই জন্যই দিল্লিতে যাওয়া, আচ্ছা, জেএনইউ জয়েন করা, এবং সেই থেকেই আমার ইচ্ছে। আচ্ছা। আহ, আর স্যার মানে জেএনইউতে কি এরকম একটা কালচার ছিল যে ওখানকার সেট অফ পোর্শন স্টুডেন্টস তারা প্রিপারেশন করে? মানে আমি শুনেছি স্পেসিফিক্যালি, আমার কিছু সিনিয়র রয়েছে যারা জেএনইউতে, এবং তারা বলে এরকম একটা কালচার রয়েছে দিল্লির ওখানে, বিশেষ করে ওই ওল্ড রাজেন্দ্রনগর টাইপের, তারা একটু ওখানে যায়। এরকম কি ব্যাপার তখনও ছিল নাকি? আমাদের সেই সময় তো ডেফিনেটলি একটা সিভিল সার্ভিসের কালচার এখনো আছে। দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ, দিল্লি বিশেষ করে, সেখানে গেলে সেই এনভায়রনমেন্টে আমাদের হস্টেলে সবাই প্রায় এই সিভিল সার্ভিস দিত। একে অপরকে খুবই হেল্প করতাম আমরা। এবং বিভিন্ন স্টেটের ছাত্রছাত্রীরা আসতো, পড়াশোনা করতো, তাদের একাডেমিক ক্যারিয়ারে যেরকম ডেভেলপ করতো, তার সাথে সাথে সিভিল সার্ভিসের জন্য প্রিপেয়ার করতো। তো একটা হুম, অ্যাটমসফিয়ার, এই কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার, বাট ভেরি ফ্রেন্ডলি, সবাই সবাইকে খুব হেল্প করতো। আমিও খুবই উপকৃত হয়েছিলাম দিল্লিতে বিভিন্ন স্টেটের ছেলে মেয়েদের কাছ থেকে। তো সেইভাবে আমরা ওই কালচারে বড় হয়েছি। আমি 4 বছর ওখানে ছিলাম এমএ আর এমফিল করার জন্য। তো ইট ডেফিনেটলি বেনিফিটেড মি। আচ্ছা, আচ্ছা। Sir, as I was reading about you, I learned that you have a very strong academic background, starting from Xavier's to presidency, and then JNU, where you completed your basically MPhil along with MA. Did you ever consider becoming an academician instead of a bureaucrat? কখনো কি মাথায় এসেছিল? সিভিল সার্ভিস
প্রায়োরিটি নাম্বার 1 চিরকালই ছিল, এবং সেকেন্ড অপশন হিসেবে একাডেমিক্স হয়তো ছিল, কিন্তু চিরকালই ইচ্ছে ছিল সিভিল সার্ভিসে জয়েন করা, এবং সেই জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। একাডেমিক্স অফকোর্স সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে হয়তো ছিল, কিন্তু আচ্ছা পড়াশোনা এইভাবেই আর কি হয়ে গেছে সিভিল সার্ভেন্ট। আচ্ছা আচ্ছা স্যার, কখনো মানে আপনি ডাব্লিউবিসিএস বা স্টেট সিভিল সার্ভিস কি কখনো দিয়েছিলেন? না, আমি এই সিভিল আচ্ছা সার্ভিস এক্সাম যারা WBCS এ কখনোই দিইনি। আর অন্যান্য পরীক্ষা সেই সময় হতো ব্যাংকের প্রবেশনারি অফিসে। তো কখনোই আমার ইচ্ছে হয়নি যে সেই সব জায়গাতে হয়ে যায়। হয়ে গেলে হয়তো তাহলে আর সিভিল সার্ভিসটা দেয়া হতো না, বা ওই চাকরিতে চলে যেতাম। সেই জন্য ওগুলো অ্যাভয়েড করতাম। অসাধারণ অসাধারণ ওয়াও! আচ্ছা স্যার। তো স্যার আমাদের মানে 90% ভিউয়ার্সই সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস। তো আপনি যদি ইন ডিটেইল আপনার সার্ভিস মানে সিভিল সার্ভিস প্রিপারেশন জার্নিটা একটু বলেন যে কিভাবে শুরু করেছিলেন? এবং তখনকার সময় তো মানে রিসোর্স জানতে পারাটাও একটা স্ট্রাগল ছিল। এখন তো তাও সেটা এভেইলেবল আ ইন্টারনেটের দৌলতে। তো সেক্ষেত্রে স্যার আপনার ক্ষেত্রে কেমন ছিল প্রিপারেশন জার্নিটা? একটু যদি স্যার মানে ইন ডিটেইল A to Z একটু বলা যায়। যতটা আপনার মনে আছে বা যতটা আপনি মনে করতে পারছেন। যদি স্যার সিভিল বলা যায়। সার্ভিসে দেব বলেই দিল্লিতে যাওয়া, প্রথমে JNU-তে অ্যাডমিশন নেওয়া, অল ইন্ডিয়া টেস্ট হতো, সেই পরীক্ষায় পাশ করে JNU-তে ভর্তি হওয়া, এবং ওখানকার হস্টেলে থাকা। তারপরে প্রত্যেক ঘরেতেই সবাই এই সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করত। আর ওখানে বইপত্র, ওখানে বইয়ের দোকান, আমার মনে আছে জহর বুক ডিপো বলে একটা আমাদের ক্যাম্পাসে বইয়ের দোকান ছিল, এখনো আছে। তারা সিভিল সার্ভিস অ্যাসপাইরেন্টদের জন্য একটা তীর্থক্ষেত্র ছিল। তারাই বইপত্র কোনটা পড়লে কি হয় সেই তারাই গাইড করতো। আর তাছাড়া হুম, আমাদের বন্ধু বান্ধব সিনিয়ররা যারা এই পরীক্ষাটা আগেও দিয়েছে, তাদের কাছ থেকে আমরা যথেষ্ট হেল্প পেয়েছি। আর পরীক্ষার ব্যাপারে, পরীক্ষাটা যেরকম দিতাম তার সাথে সাথে আমাদের সবাই MA বা MPhil বা PhD করছে, তো সেটাও একসাথে চালাতে হতো। আমাদের JNU-র পড়াশোনার ধরনটা একটু অন্যরকম ছিল, কলকাতা ইউনিভার্সিটির থেকে একটু অন্যরকম ছিল। তো আচ্ছা, সেমেস্টার সিস্টেম ছিল, এবং সেখানে পড়াশোনার স্টাইল একটু অন্যরকম। তা হুম, সত্ত্বেও আমরা চেষ্টা করতাম দুটোকেই ব্যালেন্স করে কিভাবে করা যায়। আর পড়াশোনার ব্যাপারে সিভিল সার্ভিসের ১ নম্বর হচ্ছে, প্রথমে সিভিল সার্ভিসের পরীক্ষা এরা কি চায়, এদের কি উত্তর চায়, কি ধরনটা কি, এইটাকে বোঝাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা বুঝতে সময়ও লাগে, এবং বুঝতে পারলে তখন খুব ইজি হয়ে যায়। প্রথমে স্টাডি করা দরকার হচ্ছে সিলেবাসটা, এবং কোন সাবজেক্ট সিলেক্ট করা হবে এইটা নিয়ে যথেষ্ট টাইম দেওয়া উচিত। এখন যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরও এটা মাথায় রাখা উচিত যে কোন সাবজেক্ট চুজ করা উচিত, তার সিলেবাসটা কিরকম। আর তারপরে পুরনো 10 বছরের পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার, সেইগুলোকে ঠিক মতন যদি স্টাডি করা যায়, তাহলে একটা খুব সুন্দর ধারণা আসতে পারে যে এই টাইপের জিনিস সিভিল সার্ভিস এক্সামিনেশনে চায়, এবং সেটা ক্র্যাক করা তখন আর অসুবিধা হয় না। তো এখনো আই এম শিওর সেই রকমই, অনেক হয়তো সিলেবাস চেঞ্জ হয়েছে, প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে এই স্টাডিটা যে 1-1.5 মাস সময় লাগুক, কিন্তু এটা করা খুব দরকার। আচ্ছা, আচ্ছা। আ আর স্যার মানে এখন কি মানে এখন যেমন পেপার হচ্ছে বা কিছু, আপনি কি কোনোভাবে মানে সেটা দেখেছেন? এখন রিসেন্ট ইয়ার্স এর কোনো পেপার বা কিছু? মানে আপনি কি টাচে রয়েছেন? রিসেন্ট পেপার আমি হয়তো দেখিনি, তবে মোটামুটি একটু আইডিয়াও আছে। আর অনেক সময় বিভিন্ন সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে মক ইন্টারভিউতে আমাকে ইনভাইট করলে আমি যাই। তো আচ্ছা, খুব একটা যে বিরাট ধারণা আছে তা নয়, বাট মোটামুটি বোঝা এইটুকুনি যে আহ, তখনকার দিন আর এখনকার দিনে খানিকটা তফাৎ হলেও আহ, আচ্ছা, কিছু জিনিস কিন্তু একই রকমই আছে। তো পরীক্ষাটা এক্স্যাক্টলি কি চায়, কোয়েশ্চেন্স গুলো কিভাবে আনসার করতে হয়, আনসার কিভাবে পয়েন্ট ওয়াইজ, এবং তার ওয়ার্ড লিমিট ইত্যাদি, এইগুলো মোরলেস একই আছে। আচ্ছা, আ আচ্ছা।
তো আপনার স্যার মানে প্রথম অ্যাটেম্প্ট কোন ইয়ারে ছিল স্যার? আমার আমি আমি সিভিল সার্ভিস ৩ বার ট্রাই করেছি। আমি আচ্ছা, প্রথম অ্যাটেম্পটে আমি তখন জেএনইউতে সবে গেছি এবং আমি খুব একটা বিশেষ কিছু জানতামও না। সেকেন্ড টাইমেও অনেকটা বেশি জানতে পেরেছি, বাট ইন মাই থার্ড অ্যাটেম্পট, তখন আর ৩টে অ্যাটেম্পটই হতো। থার্ড অ্যাটেম্পট আই গট ও ইনটু দ্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ও হ্যাঁ স্যার, নাও আই ক্যান রিমেম্বার, ইয়েস। ৩টে অ্যাটেম্প্ট ছিল তখন, একদম একদম। ওয়াও। আচ্ছা। আর স্যার তারপরে যখন মানে আপনার কি স্যার ফার্স্ট চয়েস আইপিএস ছিল? না, আমার সিভিল সার্ভিসে আমার ফার্স্ট চয়েস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ছিল, সেকেন্ড ছিল আচ্ছা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, থার্ড ছিল ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আর তারপরে অন্য সার্ভিসগুলো ছিল। স্যার যখন মানে জাস্ট আউট অফ কিউরিসিটি আই এম আস্কিং দিস, যখন স্যার এক্সটেন্ড করা হলো তখন কি আপনার মনে হয়নি যে আরেকবার দিই বা এরকম কিছু, যে আরেকবার দিয়ে মানে আইএস বা কিছু অপ্ট করি, না, এরকম কি মনে হয়? না, না, আমার কাছে সিভিল সার্ভিস সব সার্ভিসই সমান মনে হতো। একেকটা সার্ভিসের একেক রকম ধরন। কিন্তু ওভারঅল স্টেটের হয়ে, গভর্নমেন্টের হয়ে, সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারবো, সেটা সব সার্ভিসেই তার ব্যবস্থা আছে, সুবিধে আছে। তো আই ডিডন্ট রিগ্রেট যে আমার আইপিএস পেয়েছি, বা হয়তো ২-১ মার্কসের জন্যই আইএস হয়তো হয়নি, বাট একদম। আই হ্যাভ নো রিগ্রেটস। অসাধারণ। আচ্ছা। স্যার আপনার যেদিন স্যার সিভিল সার্ভিসের রেজাল্টটা বেরোলো, সেই দিনের অভিজ্ঞতা স্যার যদি একটু মনে থাকে, যা মনে আছে যদি একটু শেয়ার করেন, এবং এটা তো একটা অবিস্মরণীয় দিন। তো যদি স্যার একটু শেয়ার করেন। রেজাল্ট রেজাল্ট তখন অনলাইন বা ইত্যাদি এসব ছিল না। এসপ্ল্যানেডে ওই কেসি দাসের পাশে একটা ইনফরমেশন আচ্ছা, সেন্টার ছিল, সেখানে সেখানে লিস্ট টাঙানো হতো। তো আচ্ছা। লিস্ট পরপর দেখতে দেখতে আমার রোল নাম্বার আমি দেখতে পাইনি। তারপরে আমার সঙ্গে আরেকজন ছিলেন, সে আইডেন্টিফাই করে যে সাইডওয়েজ নাম্বারও আছে। তো সেখানে দেখলাম আমার নাম, এবং তখন কোন সার্ভিস পেয়েছি সেটার বোঝার উপায় ছিল না। আহ, হুম, তারপরে চিঠি এলো, এবং আমি র্যাঙ্ক করেছিলাম 120 ইন দ্য সিভিল সার্ভিস, মনে পড়ে। তো তারপরে ওয়াও। আহ, তারপরে টেস্ট, মেডিকেল টেস্ট হয়, দিল্লিতে ডাকা হয় মেডিকেল টেস্ট, এবং তারপরে মেডিকেল টেস্ট হওয়ার পরে সার্ভিসটা আমি জানতে পারি যে আমার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস হয়েছে। ওয়াও! আর স্যার মানে যখন এই নিউজটা স্যার বাড়ির লোক জানলো, মানে তখন কিরকম টাইপের সেলিব্রেট হতো? মানে মানে এখন যেমন আমরা দেখি বিভিন্ন স্টেটে, যদিও ওয়েস্ট বেঙ্গলে অতটা হয় না, কিন্তু অন্যান্য স্টেটে যেরকম একটা মেলা লেগে যায়, এরকম এরকম কি কিছু অভিজ্ঞতা মনে পড়ে না, স্যার? সেরকম সেরকম কিছু ছিল না। ফ্যামিলি আচ্ছা, মেম্বার্স অবভিয়াসলি খুশি হয়েছিলেন অনেক। দিল্লিতে গিয়েছিলাম এই জন্যেই, তো একটা সাকসেস পেলাম, তো ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, এদের খুশি হয়েছিল। আর খুব বেশি সময় থাকতো না। তারপরে তার মধ্যেই মেডিকেল টেস্টের পরে আমাদের বেসিক ট্রেনিং শুরু হতো। তার আগে একটা ফাউন্ডেশনাল কোর্স হতো মুসৌরিতে, আহ, আচ্ছা, প্রায় 6 মাসের ফাউন্ডেশন কোর্স, যেখানে অল সার্ভিসেস, সিভিল সার্ভিসে যত সার্ভিস আছে সবাইকেই একই জায়গাতে একটা বেসিক ট্রেনিং হতো। ফাউন্ডেশন কোর্স বলা হতো মুসৌরিতে, এবং সেখানেই একে অপরের সঙ্গে বিভিন্ন সার্ভিসের অফিসাররা যারা পাচ্ছে তাদের মধ্যে ইন্টারাকশন, চেনা পরিচিতি হতো। আর তারপরে ওটা হবার পরে আমাদের বেসিক ট্রেনিং ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদ, সেখানে হতো। তো এটা খুব ইলাবোরেট ট্রেনিং হতো। আচ্ছা। স্যার আইপিএস এবং পুলিশ ট্রেনিং নিয়ে আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। মানে আমি এটা এই কারণেও স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, তার কারণ আপনি একদম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আরবান এরিয়া। তো এরকম একটা জায়গা থেকে ওরকম একটা টাফ ট্রেনিং, তো কতটা নিজেকে মানে কোপ আপ করতে কতটা পরিশ্রম করতে হয়েছিল, একটু যদি স্যার শেয়ার করেন এটা। পুলিশ ট্রেনিং ডেফিনেটলি খুব বেশ ইন্টারেস্টিং অ্যান্ড টাফ, এবং ইনিশিয়ালি আমাদের হয়তো খুব একটা অনেকের পছন্দ হতো না যে এত রিগারাস ট্রেনিং। কিন্তু যেহেতু খেলাধুলো করেছি প্রচুর, এবং জেনারেল ফিটনেস ভালোই ছিল, তা সত্ত্বেও আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আউটডোর অ্যাক্টিভিটিসে। ভালোই লাগতো। দিনের শেষে যখন মনে হতো যে অনেক শরীরের ওপর, তারপরে পড়াশোনা,
নতুন নতুন সাবজেক্ট পড়াশোনা, ল যেরকম ছিল, ক্রিমিনোলজি ছিল, ম্যানেজমেন্ট ছিল, এবং নতুন নতুন বিভিন্ন জিনিস আমাদের শেখানো হতো। আউটডোরও সেরকম ছিল, হর্স রাইডিং, সুইমিং থেকে আরম্ভ করে রক ক্লাইম্বিং, তো ফায়ারিং এটসেট্রা। তো সব মিলিয়ে খুবই ইন্টারেস্টিং। এক এক সময় কষ্টও হতো, কিন্তু সেটা কম্পেনসেট করা হতো দ্য এক্সাইটমেন্ট অফ জয়নিং দ্য সার্ভিস। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে ট্রেনিং, এই যে প্যারেড গ্রাউন্ডে ড্রিল ইত্যাদি, এর মধ্যে দিয়ে যে টিম ওয়ার্ক এবং যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছিল, সেটা পরবর্তীকালে প্রায় 30-32 বছর আমাদের চাকরিতে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওই ট্রেনিং না করলে এই কনফিডেন্স অফ ফেসিং আ মব অফ লেটস সে 5,000 পিপল, এই জিনিসগুলো কিন্তু আসতো না। আর ইউনিফর্মের প্রতি প্রতি মর্যাদা এবং টিম ওয়ার্ক, ডিপার্টমেন্টের প্রতি আনুগত্য, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো এই ট্রেনিং, আমাদের এই ট্রেনিং ফিল্ডে বা প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন রিগারাস ট্রেনিং এর মাধ্যমে এগুলো আমরা ইনকালকেট করেছি। তো এই কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের ট্রেনিং একদম হাতে করে যারা করিয়েছে তারা কিন্তু অফিসার, তো সুপারভাইজ তো করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি করেছেন তারা তারা হচ্ছে কনস্টেবলস। বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সের কনস্টেবলরা, তাদের আমরা ওস্তাদ বলতাম, তারা আমাদের তৈরি করেছে। হাঁটা চলা, বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, এগুলো কিন্তু তাদের জন্যই। তো হোয়াট উই আর ইজ অ্যাকচুয়ালি হোয়াট আওয়ার ওস্তাদস অ্যান্ড আওয়ার টিচার্স, তারা আমাদের যা শিখিয়েছেন। তো সেই জন্য সেটাই খুবই আহ, ভালো, এবং ট্রেনিং ইজ ভেরি গুড। পিপল শুড এনজয় দিস ট্রেনিং। আচ্ছা। আম, আচ্ছা স্যার। দেন স্যার, মানে আপনার এই যে মানে একটু সিভিল সার্ভিসের প্রিপারেশনটাতে স্যার আমি একটু ঢুকে, মানে আর কিছু প্রশ্ন আছে আমার, যে আপনার এই যে এলাম দেখলাম জয় করলাম, এই যে সাফল্য, সেক্ষেত্রে স্যার বর্তমান পরিস্থিতি যা, তাতে আপনার কি মনে হয় কি করলে বা কিভাবে পড়াশোনা করলে একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট বা একজন জব অ্যাসপিরেন্ট রেদার, সে এরকম সর্বভারতীয় স্তরে কোনো চাকরি পেতে পারে? কারণ আপনি তো খুব সহজভাবে কথাটা বলছেন। ইউ আর অবভিয়াসলি মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাট সবাই তো স্যার তেমন নয়। আমি জেনারেল স্টুডেন্টের কথা বলছি, যে যারা ধরুন একটু অ্যাভারেজ, তারা স্যার কিভাবে স্যার পড়াশোনা করতে পারে যাতে স্যার সর্বভারতীয় স্তরের কোনো এক্সামকে স্যার ক্র্যাক করতে পারবে এখনকার পরিস্থিতিতে? যদি স্যার আপনার কিছু টু সেন্টস থাকে। পরিস্থিতি এখন তখন যে খুব আলাদা সেরকম কিছু নয়, কিন্তু এই চাকরিটা পেতে গেলে প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিটারমিনেশন, যে আমাকে এই সিভিল সার্ভিস ক্র্যাক করতে হবে। আমি 4টে জায়গাতে ভাবছি এটা হলেও হয় ওটা হলেও হয়, সেই বললে হবে না। সিভিল সার্ভিসটা ক্র্যাক করব, এবং এইটাই যদি মোটো থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না খুব ডিফিকাল্ট হয়। আমার ক্ষেত্রে বলি, আমি তো থার্ড চান্সে পেয়েছি। আমার ফার্স্ট চান্সে আমি ইনফ্যাক্ট খুব একটা বুঝতেও পারিনি যে কি এক্স্যাক্টলি হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমি বিকজ জেএনইউতে প্রথম গেছি, ওখানে এম এর একটা যথেষ্ট চাপ, হিস্ট্রি ডিপার্টমেন্ট জেএনইউতে খুবই ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এবং খুব স্টলওয়ার্ডসরা সেই সময় আমাদের পড়াতেন, এবং যথেষ্ট পড়াশোনার চাপ ছিল। তার মধ্যে পুরো জিনিসটা বুঝে ওঠা আমার পক্ষে সম্ভব হয়নি। সেকেন্ড টার্মে অনেকটা বেটার, কিন্তু থার্ড টার্মে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমি আমি এবার পারবো নিশ্চয়ই। তো ডিটারমিনেশন এবং লেগে থাকা, একবার হলো না তাতে কি আছে, সেকেন্ড টাইম থার্ড টাইম, এইটা যদি মাথার মধ্যে থাকে, এবং কিছু কিছু সময় যে পড়ার চাপ, এবং পড়ার রিয়েলি চাপ থাকে, সেটা একটু ফ্রাস্ট্রেটিং মনে হয়, কিন্তু সেটাকে ওভারকাম করা খুবই ইম্পর্টেন্ট। এবং আশপাশে যখন দেখি যে সব ঘরেতেই রাত্রি 1:30, 2টো, 3টে, 4টে লোক, ছেলেরা জেগে পড়াশোনা করছে, তো তখন কিন্তু এই মোটিভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মোটিভেশনটা থাকলে আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা আহ, আজকাল একটু একটু পাচ্ছে, আগে মাঝখানে অনেকেই পেত না, এখন আমি দেখছি কয়েকজন পাচ্ছে। এই মোটিভেশন লেভেলটা যদি ঠিক থাকে, আর যেহেতু বেঙ্গলের রোল মডেল আইএস আইপিএস অফিসার কে বিশেষ দেখা যায় না, কারণ এরা এই পরীক্ষা দিতে চায় না, তো তার জন্য রোল মডেল নেই। 1960s ইভেন 70s বহু রোল মডেল ছিল,
পাড়ার অমুক দাদা অমুক কাকা তারা সিভিল সার্ভেন্ট হয়েছে, তারা ডিএম ওখানকার ওখানকার এসপি। তো ওই দেখে অনেকেই ইন্সপায়ার্ড হতো। তো তারপরে বিভিন্ন কারণে আমাদের এই দেশ আমাদের স্টেট থেকে ছেলেমেয়েরা দেওয়া বন্ধ করেছে। অন্যান্য স্টেটে তো দেয়, এবং না পাওয়ার কিছু কারণ নেই, বিকজ আমরা যখন দেখি ইউপি, বিহার, আন্ধ্রা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, এইসব জায়গা থেকে রিমোট এরিয়ার ছেলেমেয়েরা এখনো গ্রামের থেকে পড়াশোনা করেছে, স্মল টাউন থেকে পড়াশোনা করেছে, তারা যদি পেতে পারে, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল থেকে কেন পাবে না। শুধু ওই মোটিভেশনালটা একটু ঠিক করে, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড যে তুমি এরকম একটা প্রোগ্রাম করছো টু ইন্সপায়ার সিভিল সার্ভেন্টস যারা হতে চায়, তো তাদের জন্য। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ আর ডুইং ইট, অ্যান্ড আই এম শিওর এখানকার ছেলেরা একটু মোটিভেটেড হলে, একটু ঠিক মতন চেষ্টা করলে একদমই পাবে, না পাবার কোনো কারণ নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, মানে পরের প্রশ্নটা আমার একদম এই রিলেটেডই ছিল। আপনি অলরেডি কিছুটা উত্তর মানে অবশ্যই দিয়েই দিয়েছেন, কিন্তু তাও আমি একটু স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করব যে আমরা তো দেখতাম যে মানে একটা সময় স্বর্ণযুগ ছিল সিভিল সার্ভিসের ক্ষেত্রে, যে বাঙালি প্রথম সিভিল সার্ভেন্ট ইনফ্যাক্ট বাঙালি। তো সেক্ষেত্রে স্যার মানে কেন এখন এইরকম ভাবে ট্রেন্ডটা পড়ে গেল? এটা কি মানে রোল মডেল আপনি যেটা বলছিলেন, নাকি অন্য কোনো আদার অ্যাসপেক্টও রয়েছে? আপনার কি আমার মনে হয় ধারণা স্যার? আমার ধারণা রোল মডেল একটা, আরেকটা হচ্ছে এনকারেজমেন্ট ফ্রম টিচার্স, স্কুল কলেজের টিচারদের। ওরা যদি স্টুডেন্টদের কাউন্সিলিং করে ঠিক মতন, ক্যারিয়ার কাউন্সিলিং, সবাই এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিএ ইত্যাদি হতে চায়, কিন্তু সিভিল সার্ভিসও যে একটা ভেরি ইম্পর্টেন্ট এরিয়া অফ সার্ভিস, আমাদের দেশের কাজেতে একটা বিরাট সার্ভিস। তো সেখানেও কিন্তু যদি মোটিভেশনটা ঠিক থাকে, কলেজে স্কুলে টিচাররা যদি দেন, প্যারেন্টসরা যদি দেন, তাহলেই কিন্তু আবার বেঙ্গল থেকে অনেকেই কিন্তু পেতে শুরু করবে। আর পড়াশোনার সুবিধে, সেক্ষেত্রেও আস্তে আস্তে যদি সুবিধেগুলো বাড়ে, এখানে না হলে দিল্লিতে বা অন্য জায়গা থেকে বইপত্র ইত্যাদি। আমি দেখেছি বেঙ্গলে যারা দেয় তারা একটু লুকিয়ে লুকিয়ে দেয়, বলতে চায় না, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে চায় না। এই জিনিসটা হয়তো কোনো হয়তো বই পেয়েছে, এটা অন্য নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করতে চায় না। এটা ঠিক নয়। আমি জেএনইউতে গিয়ে দেখেছি প্রচুর যে যে নতুন মেটেরিয়াল পেয়েছে বা ইন্টারেস্টিং কিছু পেয়েছে সবসময় শেয়ার করেছে, এবং তারা হুম, তারা হয়তো তাদের কাছ থেকে আমি বেনিফিটেড হয়েছি, কিন্তু তারা হয়তো সিভিল সার্ভিস ক্র্যাক করতে পারেনি। তো সেদিকে তাদের কোনো দুঃখও নেই, কিন্তু এই শেয়ারিং জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের বেঙ্গলের স্টুডেন্টরা যদি একে অপরকে হেল্প করে, শেয়ার করে, আর গাইডেন্স পায়, রোল মডেল যদি দেখতে পায়, তাহলে আমার মনে হয় আবার এখান থেকে সিভিল সার্ভিস হবে, অল ইন্ডিয়া সার্ভিস ক্র্যাক করতে পারবে। একদম স্যার। নেক্সট স্যার যেই প্রশ্নটা আমার স্যার আছে সেটা হচ্ছে যে অ্যাজ আই হ্যাভ মেনশন দ্যাট আওয়ার ভিউয়ার্স আর 90% গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস। তো তাদের অনেকের পুলিশের দিকে ঝোঁক, কিন্তু পুলিশে ব্যক্তিগত সময় পাওয়া যায় না, ছুটি নেই, এমার্জেন্সি সার্ভিস এটা, এবং এই নিয়ে তেমন ইনফরমেশনও অ্যাভেলেবেল নেই। তো তাই অনেকেই খুব দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো সেক্ষেত্রে স্যার আপনার যেহেতু এত বছরের একটা সুদীর্ঘ সফল কেরিয়ার, তো ইউ আর দি রাইট পারসন টু অ্যান্সার দিস। আপনি যদি একটু স্যার রিয়েলিটিটা বলেন যে কি ব্যাপারটা। সরকারি চাকরি, সব চাকরি মোটামুটি 24/7। পুলিশের চাকরি সবসময় সব থেকে বেশি, এতে কোনো সন্দেহ নেই। আহ, চাকরি যদি এনজয় করা যায়, যে কোনো চাকরি, যে কোনো কাজ, ইফ ইউ রিয়েলি এনজয় ইট, তাহলে কিন্তু এই এই যে ড্রাজারি, এই যে মনে হচ্ছে যে এত এত সময় সারাদিন ধরে করছি, ছুটি পাওয়া যায় না ইত্যাদি, এইগুলো থাকে না। আর ফ্যামিলি যদি সাপোর্টিভ হয়, ফ্যামিলি মেম্বার্স যদি রিয়েলাইজ করে যে তার স্পাউস বা তার ছেলে বা তার বাবা মা এই কি চাকরি করছে, কাদের জন্য করছে, সেটা যদি সাপোর্ট পাওয়া যায়, তাহলে কিন্তু চাকরি করার আনন্দ আলাদা, এবং সেই আনন্দটা কিন্তু পুলিশে আছে। অন্যান্য চাকরির মতন এখানেও ছুটি আছে, এবং ছুটির ব্যাপারে পুলিশের সাধারণত সবাই মনে করে যে
পুলিশ ছুটি পায় না, ছুটি দেয় না। এটা একটা মাইন্ডসেট ঠিকই। আমাদের চাকরিতেও কিছু সিনিয়র অফিসার্স আছে, কিছু অফিসার্স এখনো আছে, যারা জুনিয়রদের ছুটি দিতে চায় না, এ করতে চায় না। ছুটি যাক চায় না, পছন্দ করে না। বাট আমি আমার চাকরির জীবনে সবসময় আমার সাবঅর্ডিনেটসদের যাদের ছুটি দেবার, আই হ্যাভ অলওয়েজ এনকারেজ পিপল টু গো অন লিভ, টু স্পেন্ড টাইম উইথ দেয়ার ফ্যামিলি। এবং এইটা হয় অনেক সময় যে আমার হয়তো কোনো থানার ওসি বা কোনো সিনিয়র অফিসার যদি চলে যায়, তাহলে ওই জায়গাটা ঝুট ঝামেলা হলে কে সামলাবে? ইফ ইউ আর কনফিডেন্ট যে ইউ উইল বি এবল টু হ্যান্ডেল, দরকার নেই একজন অফিসার না থাকলে কিছু এসে যায় না। কোনো প্রবলেম হলে ইউ উইল বি এবল টু গো অ্যান্ড হ্যান্ডেল। তো সেক্ষেত্রে আমি সবসময় এনকারেজ করতাম আমার অফিসাররা যেন মেন্টালি হ্যাপি থাকে, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে পারে। Otherwise, they'll become like machines. And I personally don't want police officers to become robots or machines. তো আই অলওয়েজ এনকারেজ দেম যে ছুটিতে যাও, ফ্যামিলির সঙ্গে সময় কাটাও, তাহলে তার হিউম্যান ভ্যালিউসগুলো থাকবে, তার কাজকর্মে অন্য মানুষের সাথে তার ডিলিংসগুলো অনেক বেশি হিউম্যান হবে, বিরক্তি জিনিসটা কম থাকবে। তো আই হ্যাভ আমি নিজেও আমি নিজেও ছুটি এনজয় করেছি। আই হ্যাভ অলওয়েজ গট ভেরি সাপোর্টিভ সিনিয়র্স, যারা আমাকে কখনো ডিনাই করেনি। তো ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, এগুলো কিন্তু আমি এনজয় করেছি। অ্যান্ড আই থিঙ্ক তাতে অনেক কাজ, যখন কাজের সময় অনেক ভালো হয়েছে, এটা আমার ধারণা। স্যার, ইন দ্য জব অফ পুলিশ ফ্যামিলি লাইফ কতটা স্যার ডিসরাপ্ট হয়, এবং একজন পুলিশ পার্সোনাল বা সো টু সে ইমার্জেন্সি সার্ভিস এর সাথে যারা যুক্ত, তারা কিভাবে এই ওয়ার্ক এবং পার্সোনাল লাইফকে স্যার ম্যানেজ করতে পারে? আপনার যদি স্যার কোনো টিপস বা আপনার যদি স্যার কোনো অ্যাডভাইস থাকে সেরকম অফিসার্সদের জন্য বা সেরকম এটা প্রফেশনালসদের জন্য। পুলিশের অফিসাররা কি কাজ করে সেইটার যদি একটা স্বচ্ছ ধারণা থাকে ফ্যামিলির, তাহলে ফ্যামিলি কিন্তু অ্যাডাপ্ট করতে শুরু করে। এবং দ্য ফ্যামিলি অলসো ফিলস প্রাউড যে আমার হাজব্যান্ড বা আমার ছেলে বা আমার বাবা বা মা এই কাজ করছে, কাদের জন্য করছে, দেশের জন্য করছে। দিজ আর দ্য গুড থিংস দ্যাট দে আর ডুইং, সো দে অলসো ফিল প্রাউড। কিন্তু প্রবলেম হয় যদি কি কাজ করছে সেটা সম্বন্ধে যদি ওয়াকিবহল না থাকে। অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি আমার জীবনে বলতে পারি আই হ্যাভ গট ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি। অনেক কিছু তারা স্যাক্রিফাইস করেছে ঠিকই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে হ্যাভ অলসো বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তারা আমাকে ছাড়া তাদের লাইফ লিড করতে, যখন আমি সময় দিতে পারিনি হয়তো, তারা করেছে। আবার একসঙ্গেও অনেক সময় আমরা কাটিয়েছি। তো ইটস আ ইটস আ থিং যে ফ্যামিলি শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে হাজবেন্ড কি টাইপের কাজ করছে। তা না হলে এই ফ্যামিলি প্রেশার, ফ্যামিলির মানে নন সাপোর্টিভ নেচার, এগুলো কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট করে কাজে। তো সেক্ষেত্রে আই হ্যাভ বিন ভেরি লাকি, আই ক্যান টেল ইউ। আই হ্যাভ গট ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি। আর আমি চেষ্টা করতাম আমাদের স্টাফেদেরও, পুলিশ স্টাফের, পুলিশ অফিসার বা কনস্টেবল, তাদেরও যাতে ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে সাপোর্টটা পায়, তারা যাতে বুঝতে পারে দ্য নেচার অফ জব, কি টাইপের কাজ এরা করছে, অ্যান্ড সো দ্যাট দে ক্যান ফিল প্রাউড। তো এটা কিন্তু আমরা চেষ্টা করতাম। স্যার, এবার একটু স্যার ফিরে যাই আপনার পুলিশ কেরিয়ারে, এবং যতদূর আমি জানি দার্জিলিং এ আপনার প্রবেশন কেটেছিল। তো সেখানকার যদি একটু অভিজ্ঞতা আপনি স্যার শেয়ার করেন। প্রফেশনের হিসেবে দার্জিলিংয়ে 1989-90s, মানে গোর্খাল্যান্ড মুভমেন্ট সবে শেষ হয়েছে, বাট তখনও কিছু প্রবলেমস আছে। সেই সময়তে আই ওয়াজ পোস্টেড অ্যাজ আ প্রবেশনার, এবং তারপরে এএসপি অপারেশনস হিসেবে আমি ওখানে ফার্স্ট পোস্টিং আমার হয়। দার্জিলিংয়ে আই হ্যাড দ্য বেস্ট অফ টাইমস। এক হচ্ছে দার্জিলিংয়ের পরিবেশ, অ্যাজিটেশন হলেও, অ্যাজিটেশনের শেষ মুহূর্তে হলেও ওখানকার যে টিম অফ অফিসার্স, যারা সিনিয়র অফিসার্স ছিলেন তারা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানকার লোকাল অফিসার্স সাবঅর্ডিনেট, আই ফাইন্ড দ্যাম টু বি এক্সেলেন্ট। আমি তাদের কাছ থেকে প্রচুর জিনিস শিখেছি, সিনিয়র অফিসারদের কাছে প্রচুর ইন্ডালজেন্স পেয়েছি। তারা সবসময় সাপোর্টিভ ছিলেন,
আর আমি ওখানে অ্যাজ আ প্রফেশনাল অনেক আহ, অনেক রেড ইন্ডিপেন্ডেন্টলি করেছি, অনেক সিজার এটসেট্রা করেছি, অ্যান্ড দে হ্যাভ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ। কখনোই কখনো বলেননি যে এইটা কেন করলে, এর জন্য আমাদের ঝামেলা পোয়াতে হচ্ছে ফ্রম ভেরিয়াস পিপল। দে হ্যাভ অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ। তো এইরকম অ্যাডভান্টেজ সবার হয় না, সুযোগ সবার হয় না। দ্যাট ওয়ে আই বিন ভেরি ভেরি লাকি, এবং তাদের কাছ থেকে শিখেওছি, এবং পরবর্তীকালে অন্যদের সাপোর্ট করা সেটাও শিখেছি। অনেক হার্ড টাইমস, ডিফিকাল্ট টাইমসে বিভিন্ন রেটস এটসেট্রা ওয়ার ভেরি ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট। তো সেইগুলোতে কনফিডেন্সও বিল্ড আপ হয়েছে, সাহস বেড়েছে, ম্যান ম্যানেজমেন্ট ইন আ ডিফিকাল্ট টেরেন, ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন কিভাবে করতে হয় সেগুলোও শিখেছি। তো ওভারঅল ইট হ্যাজ বিন আ ভেরি ভেরি এনকারেজিং থিং, এবং আগামী পরবর্তী জীবনের যে পুলিশিং আমাকে শেপ করেছে। শুধু হিলস নয়, দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যাজ ইউ নো, শুধু হিলস নয়, শিলিগুড়ি সাব ডিভিশন তখন ছিল, এবং নকশালবাড়ি, শিলিগুড়ি, ক্রস বর্ডার স্মাগলিং, এইগুলো খুব বড় জিনিস ছিল। একদিকে তো গোর্খাল্যান্ড মুভমেন্টের রেড এটসেট্রা, আর অন্যদিকে এইগুলো। তো সব মিলিয়ে আই ফিল যে দার্জিলিং হ্যাজ বিন আ ভেরি গুড থিং ফর মি। আর সব থেকে বড় যেটা বললাম, সিনিয়র অফিসাররা হ্যাভ বিন ব্রিলিয়েন্ট। তারা আমাকে যেভাবে হেল্প করে তৈরি করেছে, ফর নট আ মোমেন্ট আমি ভাবিনি যে আমি ঝামেলায় পড়ে গেছি বা কিছু। দে আর অলওয়েজ বিন ভেরি সাপোর্টিভ। অনেক শিখেছি। আচ্ছা। স্যার, পুলিশের যে বিভিন্ন রকম ডেপুটেশন হয়, আপনি কি স্যার মানে অ্যাপার্ট ফ্রম মেইন পুলিশিং, আপনি কি মানে আলাদা কোনো ডেপুটেশনে কখনো গেছিলেন? যদি গিয়ে থাকেন স্যার, কোনো এক্সপেরিয়েন্স যদি আমার আপনার। হ্যাঁ স্যার। আহ, আমার ডেপুটেশনে আমি কখনো যাইনি। আমি একবার আমার সিলেক্ট হয়েছিলাম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারের অফিসে, বাট আমাকে তখনকার ডিজি উনি বলেছিলেন যে না, এটাতে যাওয়া যাবে না, তোমাকে এখান থেকে ছাড়া যাবে না। তো আমি কখনো ডেপুটেশনে যেতে পারি। আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা স্যার। আ স্যার, জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা যদি আপনি বলতে পারেন বা বলেন, সেটা পুলিশিং ক্যারিয়ার রিলেটেডও হতে পারে, সেটা ছাড়াও হতে পারে। আ যদি স্যার কিছু শেয়ার করেন স্যার। অ্যাকচুয়ালি পুলিশের প্রত্যেক দিনই একটা নতুন দিন। এভরি ডে ইউ হ্যাভ সাম অ্যাডভেঞ্চার অর দ্য আদার। সো সব জায়গাতেই কাজ করতে গিয়ে অসুবিধের মধ্যে পড়া, এবং সেটা থেকে বেরিয়ে আসা, লোকেরা হেল্প কিভাবে করেছে, অনেক এক্সাইটিং রেটস, ইন্ডিভিজুয়াল লেভেলে টিম ওয়ার্ক, সবাইকে নিয়ে কাজ করা, এভরি সিঙ্গল থিং ইজ ভেরি ভেরি এক্সাইটিং। ওই রকম ভাবে এই মুহূর্তে এক একজনের এক একটা ইনসিডেন্ট ধরে বলাটা ঠিক হবে না, কারণ না, না, একদম। আমাদের কাজে আহ, কেউ আমার পার্সোনালি মনে হয় কেউ একজন করেছে সেরকম নয়, আওয়াজ ইজ এ টিম ওয়ার্ক। এবং এই টিমের সবাই, দ্য দ্য হোমগার্ড অর দ্য কনস্টেবল অর দ্য অফিসার, সবাই মিলে কিছু না কিছু রোল প্লে করেছে। সো এরকম ইনসিডেন্ট সব জায়গাতে, সব সব অফিসারেরই, সে যে লেভেলেরই অফিসার হোক, থানায় কাজ করছে বা আইপিএস অফিসার হোক, সবারই কিন্তু নানা রকম বৈচিত্র্যময় জীবন। প্রত্যেক দিনই নতুন নতুন জিনিস হয়, অ্যান্ড ভেরি ভেরি এক্সাইটিং। আবার সেগুলো আবার রিজলভও হয়। অনেক জায়গাতে অনেক ঝামেলার পরিস্থিতি আসে, আবার সেটাকেও আবার ওভারকাম করা হয়। তো ইটস এ ভেরি এক্সাইটিং জব। আমি যারা অ্যাসপায়ার করছে তাদের জন্য এটা বলতে পারি যে পুলিশিং ইজ এ রিয়েলি এক্সাইটিং সার্ভিস। আমি চাকরি বলবো না, দিস ইজ এ সার্ভিস। আর আমরা সার্ভ করছি আমাদের নিজেদের দেশের লোকেদের। অ্যান্ড অ্যাজ ফার as criminals are concerned, they are not our enemies. Criminals are, they are also citizens of this country. So as a police officer, we are against crime. We are not against criminals. So এই ক্রিমিনালদের যত পারা যায় আমরা যাতে রিহ্যাব করতে পারি, মেন স্ট্রিমে আনতে পারি। শুধু তাদের জেলের মধ্যে ভরে রাখাটা আমাদের কাজ নয়, তাদের মেন স্ট্রিমিং করা, তারা যাতে এই কাজ থেকে বেরিয়ে আসতে পারে, সেটাও আমাদের দায়িত্ব, সেটাও আমাদের লক্ষ্য। এবং সেইটা যত বেশি আমরা করতে পারবো, তত বেশি স্যাটিসফ্যাকশন আছে। আর আরেকটা জিনিস মনে রাখা দরকার যে
পুলিশ মানে শুধু ক্রাইম, ক্রিমিনাল, ল অ্যান্ড অর্ডার, ভিআইপি ডিউটি, শুধু তা নয়। আমাদের ডেভেলপিং নেশন, এই ডেভেলপিং কান্ট্রিতে আমরা পুলিশ কিন্তু খুব সহজভাবে আমরা ডেভেলপমেন্ট প্রসেসে একটা ক্যাটালিস্ট হিসেবে আমরা নিজেদের জুড়তে পারি। একটা ডিস্ট্রিক্টে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যেরকম, সেরকম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম, এসডিও, বিডিও, এদের সঙ্গেও যে ডেভেলপমেন্টাল কাজ হয়, সেখানেও কিন্তু পুলিশের একটা রোল আছে। এই ইন্টারেস্টে যদি পুলিশ অফিসাররা নিতে পারে এবং সবাইকে নিয়ে ওই সাইলোর মধ্যে বা একটা জায়গাতে আবদ্ধ না থেকে যে জেনারেল ডেভেলপমেন্টেও যদি কাজ এর সামিল হতে পারে, তাহলেই কিন্তু খুব আনন্দ আছে। সো এভরি মোমেন্ট ইজ একদিকে যেরকম এক্সাইটিং, অন্যদিকে কিন্তু ভেরি স্যাটিসফাইং। সো অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে পুলিশের ডিসিপ্লিন ফোর্স মানে সবসময় একটা ব্যাকআপ সাপোর্ট, একটা স্ট্রিম লাইন্ড হায়ারার্কি, যারা সবসময় সাপোর্টিভ। সো ইটস আ ভেরি ভেরি স্যাটিসফাইং জব, স্যাটিসফাইং সার্ভিস, আই উড সে। ইটস নট আ জব, ইটস আ সার্ভিস। এটাই মনে হয় আমার। অসাধারণ স্যার। আচ্ছা, স্যার, একজন আইপিএস অফিসারের স্যালারি, পার্কস বা অ্যাকোমোডেশন এগুলো নিয়ে যদি একটু ধারণা দেন। কারণ এগুলো অনেক অ্যাসপিরেন্টেরই জানার খুব ইচ্ছা, কিন্তু তারা জানতে পারে না। পাবলিকালি খুব বেশি অ্যাভেলেবেল নেই। যদিও এখন অনেক অফিসার্সরা আসছে যারা এগুলোকে রিভিল করে, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন আদার প্ল্যাটফর্ম হোক। তো আপনি যদি না, একটু স্যার এটা এটা বলেন। হ্যাঁ। এরা স্যালারি এটসেট্রা, ইটস কমন নলেজ। গভর্নমেন্টের জাস্ট পে স্ট্রাকচার, ইউপিএসসির ওয়েবসাইটে সিভিল সার্ভিস এক্সামিনেশন, ওখানেই পুরো স্ট্রাকচার আছে। এই মুহূর্তে স্টার্টিং কত আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই, তবে এইটুকুনি বলতে পারি যে বিভিন্ন পে কমিশনের মাধ্যমে সিভিল সার্ভিসের যে মাইনে, ইট ইজ রিজনেবল। এক সময় খুব কম ছিল এবং এখন কিন্তু এটা যথেষ্ট এবং সৎভাবে নিজেকে জীবন যাপন করার জন্য যথেষ্ট। আর টাইম টু টাইম ডিএনএস অ্যালাউন্স আছে, ওগুলো বাড়ে। বিভিন্ন পে কমিশনস আসে, তখন ইনক্রিমেন্ট হয়। প্রত্যেক বছরে তো ইনক্রিমেন্ট আছেই, আর পে কমিশন হলে একটা হাইক হয়। তো অ্যাট দ্য মোমেন্ট আগে যেরকম 25-30 বছর আগেকার যেরকম মনে হতো সরকারি চাকরিতে মাইনে খুব খারাপ এটসেট্রা, এটা কিন্তু নয়। এখন ইট ইজ সাফিসিয়েন্ট এবং আমার মনে হয় আহ, একটা একটা পুলিশ অফিসার তার বা আইএস অফিসার তার ফ্যামিলি চালানোর মতন যথেষ্ট গভর্নমেন্ট দেয়। আহ, স্যার, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে, লালবাজারের মতো ঐতিহ্যবাহী একটা জায়গা, লালবাজারের বিখ্যাত লাল বিল্ডিং, এবং সেখানের অ্যাপেক্স পয়েন্টে আপনি, এবং কমিশনারেট সিস্টেমে আমরা জানি যে ইউ হোল্ড দ্য ম্যাজিস্টোরিয়াল পাওয়ার অ্যাজ ওয়েল, অ্যাজ আ কলকাতা পুলিশ কমিশনার। সো হাউ উড ইউ ডেসক্রাইব দ্য ফিলিং? কেমন লাগতো? মানে এরকম ভাবে কি কখনো জানলার সামনে দাঁড়িয়ে ভেবেছেন বা কিছু, যে এরকম আপনি এরকম একটা জায়গায় আছেন, তো কেমন সেই ফিলিংটা ছিল? একটু যদি স্যার কিছু বলতে পারেন বা বলেন। আমি লালবাজারের আহ, কলকাতা পুলিশে আমি সব লেভেলেই কাজ করেছি। আমি ডিসিডিডি স্পেশাল হিসেবে ইয়াং অফিসার হিসেবে, ইয়াংগেস্ট অফিসার হিসেবে জয়েন করেছিলাম ডিটেকটিভ ডিপার্টমেন্টে, ডেপুটি কমিশনার স্পেশাল, নট ডিসিডিডি বাট ডিসিডিডি স্পেশাল। এবং তারপরে তারপরে ডিসিডিডিও হয়েছিলাম, দ্যাট ইজ চিফ অফ ক্রাইম ইন ক্যালকাটা। এবং সেই সময় আমি লালবাজারে থাকতাম, আমার অফিসিয়াল রেসিডেন্স লালবাজারেই ছিল। এবং এককালে আচ্ছা। ব্রিটিশ টাইমসে তো অনেক অফিসারই লালবাজারে তাদের রেসিডেন্স ছিল, অফিসিয়াল রেসিডেন্স। আর লালবাজারের মেইন বিল্ডিং যেটা, তার টপ ফ্লোরের অর্ধেকটা ডিসি হেডকোয়ার্টার, আর অন্য দিকটা ডিসি ডিটেকটিভ ডিপার্টমেন্টের কোয়ার্টার। তো অনেক দিনই ডিসি হেডকোয়ার্টার ওখান থেকে আহ, আর থাকতেন না, ওগুলো অফিস হয়ে গেছিল। বাট আই ওয়াজ দ্য লাস্ট পার্সন হু অ্যাকচুয়ালি লিভড ইন লালবাজার অ্যাজ ডিসিডিডি। তো আমি প্রায় ওয়াও! সাড়ে তিন 4 বছর ওখানে থেকেছি। এবং ওই কোয়ার্টারে থেকে লালবাজারে সারাদিন 24 ঘন্টার কাজের বিভিন্ন সময় কি হয় লালবাজারে, কিভাবে ফোর্স ডিপ্লয়মেন্ট হয়, সবই দেখেছি। আর যেহেতু আমি ডিসিডিডি ছিলাম, ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুরো বিল্ডিংটাই
এবং সেখানে সব ইউনিটগুলোই আমার আন্ডারে ছিল। যখন তখন সবসময় আমরা ওখানে যেতে পারতাম। তো লালবাজার তে আমি যেরকম বললাম ডিসি লেভেলে, জয়েন্ট সিপি লেভেলে, তারপরে অ্যাডিশনাল সিপি লেভেলে, স্পেশাল সিপি লেভেলে আমি কাজ যেরকম করেছি, আবার কমিশনার হিসেবেও কাজ করেছি। এবং এটা ঠিকই এক এক সময় তো ডেফিনেটলি মনে হতো জানলার বাইরে তাকিয়ে যে এই শহরে বড় বড় হয়ে ওঠা, এবং তারপরে আই এম হেডিং দ্য পুলিশ ফোর্স অফ দ্য সিটি। ইটস রিয়েলি যে ভেরি হামলিং ফর মি যে এরকম কাজ করতে পারছি। বাট তার থেকে বড় কথা হচ্ছে যে দ্য হিউজ অ্যামাউন্ট অফ সাপোর্ট আমাদের পুলিশ অফিসারদের কাছ থেকে যে সাপোর্ট পেতাম, and I've learned from everybody. I can tell you, যে from a constable to a home guard to a sub inspector, inspector, আমার colleagues, IPS officer, সবার কাছ থেকে কিন্তু আমি প্রচুর জিনিস শিখেছি। এই নয় যে আমি সব কিছু জেনে বসে আছি এবং ইত্যাদি। এবং every moment I had kept my eyes and ears open. সবাই সবাই তাদের নিজেদের ভিউ পয়েন্ট আমাদের বলতো এবং সবগুলোই আমি চেষ্টা করতাম ইমপ্লিমেন্ট করা, and that's how we've become a very good team, and we could become successful. অসাধারণ। স্যার, আমরা এখন স্যার দেখতে পাচ্ছি যে ইয়াং জেনারেশনের মধ্যে কিছু একটু হলেই মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু দেখা দিচ্ছে। সেখানে স্যার পুলিশ প্রশাসনে থাকলে এবং বিশেষত আপনার মতো অ্যাপেক্স পয়েন্টে থাকলে পলিটিক্যাল প্রেশার বলুন কিংবা অন্যান্য প্রেশার বলুন, সেগুলো একজন পুলিশ অফিসারের কে খুবই মানে ফ্রিকোয়েন্টলি ফেস করতে হয়। তো সেক্ষেত্রে এগুলো আপনি হ্যান্ডেল করতেন কিভাবে? ইউর অ্যাডভাইস উড ডেফিনিটলি হেল্পফুল ফর আ লট অফ পিপল। স্যার একটু যদি বলেন। মেন্টাল প্রেশার এক একজন এক এক রকম ভাবে সেটাকে ট্যাকেল করে, এবং আমরা চেষ্টা করেছিলাম যে কাউন্সিলিং আমাদের আহ, কিছু কাউন্সিলর আমরা নিয়োগ করেছিলাম, যাদের কাছে আমাদের অফিসাররা বা ফোর্সের লোকেরা গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারতো, যাতে তাদের এই স্ট্রেস এটসেট্রা থেকে বেরিয়ে আসতে পারে। তো এইগুলো যেরকম একটা সাইডে, তো আহ, সেই রকমই এই যে আপনি বললেন পলিটিক্যাল প্রেশার এটসেট্রা, আমার মনে হয় এই পলিটিক্যাল প্রেশার এটসেট্রা এগুলো কিন্তু কোনো বড় ব্যাপার নয়। এটা ডিপেন্ড করে নিজের ওপরে। পলিটিক্যাল প্রেশার বলতে নিজে যদি ঠিক থাকা যায় অফিসের, এক হচ্ছে আইন, আর আরেকটা হচ্ছে যে আমাকে ওই চেয়ারেই বসতে হবে, তা না হলে আমার জীবনটা ব্যর্থ। আমাকে এই ট্রান্সফার, আমরা তো জেনে শুনেই এই চাকরিতে এসেছি, ইটস এ ট্রান্সফারেবল জব, আমি তো জানি যে আমার ট্রান্সফারেবল জব, কিন্তু আমাকে এই শহরে থাকতে হবে, আমাকে ওই জায়গাতে ওই চেয়ারটাতেই বসতে হবে, এইগুলো যদি থাকে, অর যদি কোনো রকম ইন্টিগ্রিটি ইস্যুস থাকে, তাহলে পিপল স্টার্টস কম্প্রোমাইজিং। আর তখনই আহ, মনে হয় যে পলিটিক্যাল প্রেশারের আমাদের নত হতে হচ্ছে। আদারওয়াইজ দের ইজ অ্যাকচুয়ালি, আমার তো 32-33 বছরের চাকরিতে বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি, দের ইজ অ্যাকচুয়ালি নো পলিটিক্যাল প্রেশার। আমরা প্রেশারটা নেব কি নেব না তার উপর ডিপেন্ড করে। যেটা লিগালি সেটাই করব, আর যেটা লিগালি নয় সেটা করা সম্ভব নয়। তার জন্য যদি ট্রান্সফার হয়, আমরা তো জেনে শুনেই এসছি এটা ট্রান্সফারেবল জব, আমাকে তো কেউ জোর করে পুলিশ করে দেয়নি। আর আমার যদি অ্যাসপিরেশন না থাকে যে ওই চেয়ারটা বা ওই ডেজিগনেশনটা পেতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটা চেয়ার ইজ ইম্পর্টেন্ট। আমরা কি করে ওই চেয়ারটাকে ইম্পর্টেন্সটা বাড়াতে পারি, বা প্রত্যেকটা চেয়ারেরই কিন্তু কাজ আছে। তো সুতরাং একদম। সেটা থাকলে আমার মনে হয় না কোনো প্রেশার ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো পলিটিক্যালি অ্যান্ড আদারওয়াইজ পিপল নো একে কাকে দিয়ে কি কাজ করা যাবে। সো ওই রকম প্রেশার্স বা ওরকম রিকোয়েস্ট বা কমান্ড কিন্তু আসে না জেনারেলি। তো আনন্দের সঙ্গে কাজ করা, আর স্ট্রেট থাকা, ইম্পার্শিয়াল, স্ট্রেট অ্যান্ড উইথ ইন্টিগ্রিটি, তাহলে কিন্তু এই প্রেশার ইত্যাদি আমার মনে হয় এই প্রেশার যারা বলে তারা একটা এক্সকিউজ খোঁজে, যে কিছু না করার জন্য একটা এক্সকিউজ, যে ওর জন্য এইটার জন্য করতে পারলাম না, এই প্রেশারের জন্য করতে পারলাম না। অনেক কিছু করার আছে, এবং একটা দুটো কাজ যদি নাই বা হলো, কিন্তু 80-90% কাজ তো নিজের ইচ্ছে মতনই তো করা যায়। দু চারটে হয়তো করা গেল না, কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এই এই স্পিরিটটা থাকলেই কিন্তু কোনো প্রেশার থাকে না। তো মেন্টালি অলসো ইউ আর ক্লিয়ার ইন ইউর মাইন্ড যে কোনো খারাপ কাজ করছি বা কিছু, ওই গিল্ট ফিলিং কিন্তু থাকে না।
একদম, একদম স্যার। অ্যান্ড ইউ প্রুভ দ্যাট ইন ইউর সার্ভিস স্যার। আপনি তো স্যার দুবার কলকাতা পুলিশের কমিশনার হয়েছিলেন। একবার ২০১৬ আরেকবার ২০২১। ইভেন 2016 এ দেশ পত্রিকা আপনাকে কভারও করে। তো which was a profound recognition. তো এই নানান সময় অ্যাজ আ টপ কপ নিউজে থাকা, বি ইট প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া হয়েছে, তখনকার সময় নিউজ মিডিয়া। তো এই মিডিয়া পেনিট্রেশন এটা কি পুলিশের কাজ কোথাও একটা হ্যাম্পার করে নাকি উল্টোটা অ্যাম্প্লিফাই করে? জেনারেলি আমি খুব একটা মিডিয়ার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা বা পাবলিসিটি বা রিপোর্টারদের ডেকে কথা বলা আমি কিন্তু জেনারেলি করতাম না। এবং ডিসিডিডি হিসেবে আমাকে ক্রাইম ব্রিফ করতে হতো এবং যেটুকুনি বলার সবাইকে বলতাম। জেনারেলি অনেকে করে কি দু চারজন মিডিয়া হাউসকে কিছু ইম্পর্টেন্ট নিউজ দেয়, অন্যদের দেয় না। আই হ্যাড নেভার ডান দ্যাট। যেটা বলতাম সবাইকে বলতাম, আর আলাদাভাবে কারোকে কিছু এক্সট্রা কিছু লিড দেওয়া এগুলো করিনি। আর জেনারেলি আমাদের কাজে একটু মিডিয়া থেকে একটুখানি দূরে থাকাটাই ভালো, কারণ মিডিয়ার কাজ তো করবেই, কারণ উই ক্যানট সে যে মিডিয়ার অসুবিধে করে, কিন্তু আমাদের কাজটাও কিন্তু তার মধ্যে করতে হয়। এবং আমাদের অনেক সিক্রেসি ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক জিনিস যদি নিউজে বেরিয়ে আসে, ইনভেস্টিগেশনের পক্ষে একটু অসুবিধে হয়। তো সেটাকে মানে রেখে আমাদের মিডিয়া হ্যান্ডলিং করতে হয়। তো মিডিয়া পলিসি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যেটুকুনি বলা, কারণ মানুষ জানতে চায় এবং বলাও একদম, দরকার, আর না বললে ভুল জিনিস বেরোয়। তো একটা ব্যালেন্স, আউট অফ দ্য ওয়ে গিয়ে খুব মিডিয়ার ফ্রেন্ডলি হয়ে এটা ওটা রোজ ছবি বেরোচ্ছে, এটা করাটা ঠিক নয়। আবার অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জিনিস, এবং যার যেটা বলার, ডিসি হেডকোয়ার্টার যেরকম আমাদের সময় ল অ্যান্ড অর্ডার নিয়ে ব্রিফ করতেন, আর ক্রাইম ডিসিডিডি হিসেবে আমি করেছি ব্রিফ। যেটুকুনি বলার সেটুকুনি বলবো, আর যেটা বলার নয় সেটা বলা যাবে না। তো সেইভাবেই আমরা চেষ্টা করেছি। আহ, স্যার পুলিশে জয়েন করার আগে অনেক অ্যাসপিরেশন, অনেক স্বপ্ন থাকে, বিশেষ করে গোয়েন্দা উপন্যাস কিংবা যেমনভাবে পুলিশকে বিভিন্ন মাধ্যমে দেখানো হয় একটা হিরোইক ফিগার। তো জয়েন করার পরে কি সেরকম আপনার মনে হয়েছিল? আই মিন, কোথাও কি এক্সপেকটেশন আর রিয়েলিটি ম্যাচ করেছিল নাকি একেবারে জমিন আসমানের পার্থক্য? না, ফিল্মে এটসেট্রা যে দেখানো হয়, দুভাবে দেখানো হয়। নয় খুব হিরো পুলিশ অফিসার, আবার অন্য সময় একটা আহ, মানে একটা একটা মজার বস্তু হিসেবে দেখানো হয়। আহ, তো দুটোরই কিন্তু আহ, আছে, মানে রিয়েল লাইফে দুটোই হয়। এই নয় যে দুটোটাই কোনোটাই হয় না বা কিছু, বাট কিছু কিছু জিনিস তো ঠিক থাকে, আর অবভিয়াসলি একটু ড্রামাটাইজ করা হয় সিনেমা হুম, ফিল্মে, সেগুলো তো ড্রামাটাইজ করা হয়। তা সত্ত্বেও আমার মনে হয় আহ, আমরা কিন্তু আমাদের জেনারেশনে অনেকটাই কিন্তু ইন্সপায়ার্ড হয়েছি, ফিল্ম থেকেও কিন্তু ইন্সপায়ার্ড হয়েছি, যে এবং এরকম হওয়া, এবং অবভিয়াসলি সেই দেখেও আমরা যেহেতু সেভেন্টিজে বড় হয়েছি, সিনেমা দেখেছি সেই সময়কার, তো খানিকটা তো ইন্সপায়ার্ড তো হয়েছি। আর আজকালকার দিনে অনেক সিনেমা খুব প্রোডাকশন ইজ ভেরি গুড, এবং অনেক জিনিস কিন্তু শেখারও আছে ফিল্ম থেকে। আর গোয়েন্দা উপন্যাস এটসেট্রা, সেটা পুলিশ জেনারেলি হচ্ছে এমনভাবে আছে যেগুলো নন পুলিশ ইনভেস্টিগেটর আমাদের যা দেখি। তো পুলিশ প্রসিডিউরাল এইটা একটা জনরা, যেটা বিদেশে অনেক বই আছে যেখানে পুলিশ ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেইন প্রোটাগনিস্ট। তো সেই রকম লিটারেচার কিন্তু অনেক আছে, অ্যান্ড দোজ আর অলসো কোয়াইট ইন্সপায়ারিং। একদম। স্যার আমার এখনো মনে আছে ২০২১-এর এক্সাইট মোড়ে একজন সিভিক ভলেন্টিয়ার ছিনতাইবাজ সন্দেহে একজন অভিযুক্তকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। তখন আপনি কলকাতা পুলিশ কমিশনার এবং ঘটনার ঠিক পরের দিনই আপনি প্রেস কনফারেন্স করে কোট আনকোট আমি বলছি, একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত এবং যেহেতু আমার ডিপার্টমেন্টের একজন এই কাজটি করেছে, তাই পুলিশ কমিশনার হিসেবেও আমি দুঃখিত। এই কথাটা আপনি বলেন, এই বক্তব্য রাখেন। এই যে এই হাম্বলনেস বা এই যে এই হিউমিলিটি,
যে একজন সিভিক ভলেন্টিয়ার যে কিনা পুলিশ হায়ারার্কিতে সবচেয়ে নিচে রয়েছে, সে যখন একটা অপরাধ করছে তার জন্য ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, অ্যাকর্ডিংলি দ্য প্রসেস উইল ফলো। বাট তার জন্য সর্বোচ্চ পদে থাকা একজন পুলিশ কমিশনার এসে সেটাকে অ্যাড্রেস করছেন এবং একসেপ্ট করছেন। এই দৃশ্য কলকাতা আগে কখনো দেখেনি। তো সেক্ষেত্রে, বা দেখেছি কিনা আমার পার্টিকুলারলি মনে নেই। তো সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্টেবিলিটি এবং হাম্বেলনেস, এটা স্যার মানে আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা কি কেবল পরিবারের শিক্ষা, নাকি কালচারাল রাইচুয়াসনেস, নাকি ইনেট নেচার? হোয়াট ইয়োর টেক? আমাদের পুলিশ ডিপার্টমেন্টে দ্য বাক স্টপস উইথ মি। তো যা রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে। তো আমার অফিসাররা বা আমার কনস্টেবল, হোমগার্ড যেই হোক, তারা যদি কিছু করে, ভালো করুক খারাপ করুক, তার রেসপন্সিবিলিটি আমার। তো এই ওনারশিপটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের, আমাদের ইউনিফর্মে, আমাদের রক্তে এটা কিন্তু ইনগ্রেইনড। দিস ইজ পার্ট অফ আওয়ার ট্রেনিং, দ্যাট ইউ হ্যাভ টু ওন আপ। এই নয় যে কাউকে ও করেছে সে করেছে, এটা কিন্তু আমাদের কালচারের মধ্যে নেই। সো আমার সিভিক ভলেন্টিয়ার করুক, তার মানেই হি ইজ মাই রিপ্রেজেন্টেটিভ, তার মানে আমি করেছি। কারণ তার সাকসেস যখন হয়, বা কোনো লোক যখন সাকসেস, কোনো একটা ক্রাইম ধরছে বা ইনভেস্টিগেট করছে, সাকসেসফুল হচ্ছে, সেটারও আমরা চেষ্টা করি, সেটারও কিন্তু যখন গর্ব অনুভব আমরা করি। তো সুতরাং তার ফেলিয়ার্স, সব ফেলিয়ার্স কিন্তু আমাকেই নিতে হবে। তো যে সিনিয়র অফিসার তাকেই কিন্তু নিতে হয়। ইট ইজ নর্মাল। এবং এটা আমি নিই বলে তা নয়, এটা সবাই জেনারেলি পুলিশ অফিসাররা এই ওনারশিপটা নেওয়া উচিত এবং নেয়। এই নয় যে নেয় না, নেয়। তো এই রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের ইউনিফর্ম সার্ভিসে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু ওন আপ। আচ্ছা স্যার, পুলিশে স্যার যদি কেউ চাকরি করেন এবং বিশেষত উচ্চ পদে যদি করেন, তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সিজ আর বাউন্ড টু হ্যাপেন। কিন্তু সেক্ষেত্রেও এতটা স্বচ্ছ পুলিশ কেরিয়ার, ইটস অ্যান আইডিয়াল ইন ইটসেলফ। সো হাউ ক্যান ওয়ান মেনটেন আ কেরিয়ার লাইক yours to ensure it is clean and successful just like yours? Or what are the checkpoints they need to tick off to have a career like yours? আপনার যদি কিছু বলার থাকে স্যার। এরকম আমি না, এরকম অনেক পুলিশ, বেশিরভাগ সব পুলিশ অফিসারই এরকমই আছেন, যারা আর কি স্বচ্ছভাবে কাজ করে। এবং আমার কলিগস এবং জুনিয়র লেভেলেও, ইভেন অ্যাট দ্য পুলিশ স্টেশন লেভেল, সব জায়গাতেই কিন্তু পুলিশ অফিসাররা চেষ্টা করে। আর একটা জিনিস মাথায় রাখলে সব থেকে ভালো, সেটা হচ্ছে পার্সোনাল ইন্টিগ্রিটি। আর কোন জায়গায় কোথায় পোস্টিং হলো সেটা যদি মাথার মধ্যে না থাকে, আহ, ওই পোস্টে যেতে হবে, এটা করতে হবে। আর জেনারেল ফেয়ারনেস, আইন যেটা বলছে আর যেটা করা সম্ভব। আর একটা হিউম্যান ফেস। সবকিছু যে আমরা করতে পারি তা নয়। আমাদের কাছে, পুলিশের কাছে বহু লোক আসে যেগুলো টিপিক্যালি পুলিশ প্রবলেমস নয়, পুলিশ ইস্যু নিয়ে নয়, কিন্তু আমরা যদি তাদের সঙ্গে গাইড করে দিতে পারি, তাদের হেল্প করতে পারি, তাহলে সাধারণ মানুষ কিন্তু খুব খুশি হয়। এবং তারা মনে রাখে যে হ্যাঁ, করতে পারেননি হয়তো, কিন্তু আমাকে গাইড করেছেন, আমার কথাটা শুনেছেন। এইটাই ইম্পর্টেন্ট। তাহলেই কিন্তু আহ, একদিকে যেরকম সাধারণ মানুষ, আবার অ্যাট দ্য সেম টাইম, এটা এটা সবাই পুলিশ পাবলিক রিলেশনশিপ বলে, যে পুলিশের সঙ্গে পাবলিকের রিলেশনশিপটা ভালো হওয়া দরকার। আমার পার্সোনালি মনে হয় তার আগের স্টেপটা হচ্ছে পুলিশ পুলিশ রিলেশনশিপ, পুলিশের সঙ্গে পুলিশের রিলেশনশিপ। আমি সিনিয়র, আমার জুনিয়র, আমার সাবঅর্ডিনেট অফিসার, কনস্টেবল, তার সঙ্গে যে রিলেশনশিপ, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং আমরা চেষ্টা করেছি যাতে এই রিলেশনশিপটা ভালো থাকে, তাহলেই টিম ওয়ার্ক হয়, তাহলেই যে কোনো ক্রাইসিস আমরা একসাথে রিজলভ করতে সক্ষম হই। তো এই রিলেশনশিপটা আমার নিজের ফোর্সের সঙ্গে, এবং উইথ সহানুভূতি। তারা খুবই আন্ডার প্রিভিলেজড, তারা যে জায়গায় থাকে, যেভাবে কাজ করে, তাদের ফ্যামিলি অনেক দূরে থাকে, যে কন্ডিশনে ব্যারেকে থাকে, সেইগুলোতে যদি আমরা একটু অ্যাড্রেস করতে পারি। তাদের ফ্যামিলি যেহেতু দূরে থাকে, তাদের বাচ্চা বা বাবা মা বা স্পাউস, তাদের ওয়েলফেয়ারে যদি আমরা কাজ করতে পারি, তাহলেই টিম বিল্ডিং হয়, অনেক সাপোর্ট পাওয়া যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষের সঙ্গেও যদি আমরা বিহেভিয়ারটা ঠিক করি,
তাহলেই কিন্তু পুলিশের কাজ সহজ হয়ে যায়। অনেক বড় বড় প্রবলেম থেকে আমরা নিজেরাও দেখেছি, আমরা বেরিয়ে আসতে পেরেছি, ভেরি ট্রিকি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছি, সাধারণ লোকই হেল্প করে দিয়েছে। তো এইগুলো মাথায় রাখলে আমার মনে হয় সবাই সাকসেসফুল আর ভালো অফিসার হতে পারবে। স্যার, এই সুদীর্ঘ এত বছরের পুলিশিং এর অভিজ্ঞতা, কোথাও গিয়ে কি স্যার কোনো রিগ্রেট আছে যে এই প্রফেশনে না আসলেই ভালো হতো, নাকি উল্টোটা এসেছি খুব ভালো করেছি, বেশ করেছি, কোনটা স্যার? আই হ্যাভ রিয়েলি এনজয়েড এভরি মোমেন্ট। যেদিন থেকে জয়েন করেছি, ডিফিকাল্ট ট্রেনিং, তারপরে পোস্টিং, ডিফিকাল্ট জায়গাতেও পোস্টিং আমার হয়েছে। And I've really enjoyed every moment. And that is primarily because our superiors have been very, very kind and helpful. And at the same time, my colleagues, my juniors, তারাও কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করে গেছে, গাইড করে গেছে। এটা একার পক্ষে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। সবাই সাপোর্ট এবং তাদের কিউমুলেটিভ উইজডম তারা কিভাবে বলেছে, এটা রিয়েলি হেল্পড। তো এই আসপেক্টগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। And as I've told you, at the lowest rung, হোমগার্ড কনস্টেবল যেই হোক, তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক অনেক জিনিস শিখেছি। এবং ইনভেস্টিগেশন এটসেট্রা অনেক অফিসারদের, ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসারদের কাছ থেকে শিখেছি। অ্যান্ড আই এম ইন্ডেটেড টু দেম। সব দিক দিয়ে আই হ্যাভ বিন ভেরি ভেরি লাকি, আই উড সে। স্যার, একটা স্যার লাস্ট প্রশ্ন সবশেষে স্যার, আপনি যদি স্যার, যারা দর্শক আমাদের 90%ই সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, তো তাদের উদ্দেশ্যে যদি স্যার আপনি কিছু বলতে চান, ইউ ক্যান ফিল ফ্রি টু সে এনিথিং স্যার, আপনি যদি একটু বলেন। আমি তো আগেই বলেছি যেটা, যে এটা একটা সার্ভিস, মানুষকে সেবা করার একটা দারুণ অ্যাভিনিউ। এবং ইউ হ্যাভ দ্য স্টেট, দ্য গভর্নমেন্ট, the various laws and regulations behind you, যেটার বেসিসে ইউ ক্যান অ্যাকচুয়ালি সার্ভ। এখানে কোনো রুল করার ব্যাপার নেই, বাট ইউ আর অ্যাকচুয়ালি সার্ভিং পিপল। তো এটা একটা বিরাট অপরচুনিটি। আর একটু ঠিক মতন মোটিভেটেড থাকা, এই পরীক্ষাটা ক্র্যাক করা কোনো ডিফিকাল্ট নয়। বিভিন্ন রিমোট জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা কিন্তু ক্র্যাক করছে। কখনোই কিন্তু ডিমোটিভেটেড হও না। একবার হলো না, দুবার হলো না, তিনবারে ঠিক হবে। আমার ক্ষেত্রে আমি বলেছি, আমি থার্ড টাইমে পেয়েছি। আই এম শিওর বেঙ্গল থেকে অনেকেই পাবে। ঠিক মতন জিনিসটাকে বোঝা, কখনোই ডিসহার্টেন্ড হবে না। এবং যখন এই 2-3 বছর 4 বছরের যে জার্নি, এই জার্নিটা ঠিক লক্ষ্যটা ঠিক যেন থাকে। আর ঠিক ঠিক জায়গাতে ঠিক ঠিক বইপত্র এইগুলো যাতে জোগাড় করে যাতে পড়ো, তাহলেই কিন্তু এটা পরীক্ষাটা ক্র্যাক করা খুব একটা শক্ত ব্যাপার নয়। আর চাকরি করতে এসে যথেষ্ট সাপোর্ট, আনন্দ কিন্তু পাবে। এবং কাজে যদি প্রথম থেকেই যদি মোটিভেটেড থাকো যে এই কাজটাই আমি করতে চাই, দেশের জন্য করতে চাই, আমার স্টেটের জন্য করতে চাই, you will be rewarded. You will actually enjoy every moment of your job. স্যার, অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য, কেবলমাত্র অ্যাসপিরেন্টসদের কথা ভেবে। আহ, আপনার স্যার পরবর্তী জীবন স্যার খুব সুখের হোক, খুব খুশিতে থাকুন আপনি, এটাই চাই স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Thank you very much. Thank you. All the best.